হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সারা রাত প্রায় গতকাল ঘুম হয়নি, একটা বিশেষ কারণে হয়নি, ঠিক আছে? দেখো, ঘুম না হলে কি হয়, মোবাইলের দিকে চোখ চলে যায়। ভোর রাত, অর্থাৎ ভোর রাত কি ভোর সকাল, নোটিফিকেশান, ভাই ফোকলার ভিডিও। দেখো, এরকম একটা কন্টেন্ট, এরকম একটা ভিডিও যারই চোখের সামনে আসবে, যদি ঘুম না হয় আর কি, তো সে তো খুলবেই। তো খুললাম, তো খোলার পর 20 মিনিটের একটা ভিডিও। যাই হোক, ভিডিওতে কি বলেছে এবং আমার কি মনে হচ্ছে, এটা তো অবশ্যই আমার ভিউয়ার্সের উদ্দেশ্যে আমার একটু বলা উচিত, কি বলো? তো চলে আসি ভিডিওর বক্তব্যে। ভিডিওর শুরুতে যা বললো তার এটাই বুঝলাম যে যখন টিনা বিপদে পড়েছিল সেই সময় একমাত্র রক্ষক ছিল এই দীপ্ত বা ফোকলা। এইবার পুরো নামটা তো নেওয়া ঠিক না, সেই জন্য এইভাবে বলা। তো তার কথা মতো সে এতদিন একজনকে রক্ষা করে এসছে সেই ডে ওয়ান থেকে, কিন্তু আজ সে পর হয়ে গেছে। অর্থাৎ কিছু শিক্ষিত মানে বুদ্ধিমান ব্যক্তি যারা কিনা এখন টিনার পাশে রয়েছে, যার জন্য আর তাকে টিনার পাশে ঠিক রাখা হচ্ছে না। তো এই কথাগুলো থেকে আমার কোনো না কোনো জায়গা থেকে মনে হলো কোথাও কারোর মনে যেন একটু ক্ষোভ জন্মেছে। কোথায় কোন ক্ষোভ থেকে জানি কথাটা উঠে উঠে আসছে। অর্থাৎ সে সেইভাবে পাত্তা পাচ্ছে না। অর্থাৎ ডে ওয়ান থেকে তাকে যেভাবে টিনার পাশে রাখা হতো সেভাবে রাখা হচ্ছে না। অর্থাৎ তাকে এখন সেভাবে লাগছে না, ঠিক আছে? কিন্তু তার কথা থেকে আমরা এটা জানতে পারলাম সে একজন মানে সর্বহারা মেয়ের পাশে দাঁড়িয়েছিল। আচ্ছা, খুব ভালো কথা। একজন সর্বহারা অসহায় মেয়ের পাশে দাঁড়ালে কোনো সজ্জন ব্যক্তি, তাহলে তো তার পুণ্য অর্জন করা উচিত, তাই না? কারণ কাউকে বা কোনো একজনকে বিপদের সময় সাহায্য করছে, ঠিক আছে? তাহলে সেটা তো খুবই ভালো কাজের মধ্যে পড়ে। তো আমার প্রশ্ন, আমাদের আমি বলবো না, কারণ ম্যান টু ম্যান ভ্যারি করে তো কোশ্চেন। আমার প্রশ্ন এটা, এই যে মেয়েটা সর্বহারা হলো বা অসহায় হলো, কার জন্য হলো? প্রশ্নটা এখানে, কার জন্য হলো? বা দীপ্তর কথা মতো দীপ্ত নিজে বলছে সে কোনো কিছুতেই আর কি জড়িত ছিল না। অর্থাৎ তাকে ঘিরে, অর্থাৎ টিনাকে নিয়ে তাকে ঘিরে যে সমস্ত জল্পনা রটনা ঘটনা ঘটেছিল বা এখনো ঘটছে, সেইগুলোর মধ্যে আর কি সে সেভাবে জড়িত না। শুধু একজন মানে নিঃসহায় সম্বলকে সাহায্য করেছিল। অর্থাৎ তার সঙ্গে টিনার একটা সম্পর্ক সাহায্যের শুধুমাত্র, এর মধ্যে আর কোনো সম্পর্ক নেই। ওর কথাবার্তা থেকেই বলছি, এগুলো কিন্তু আমাদের কথাবার্তা নয়। যাই হোক, প্রথম দিকে নাকি টিনা বলেছিল সে কোনো ইউটিউব করতে চায় না, সে নর্মাল ওয়েতেই তার লাইফটা কাটাতে চায়, এবং তাতে দীপ্তর কথা মতো বুঝলাম যে সেও সেটাই পছন্দ করেছিল। কিন্তু তার পছন্দ করার কোনো কারণ ছিল না, কারণ সে তো কোনো নিঃসহায় বা অসহায় মেয়েকে সাহায্য করতে চাইছিল। তাহলে তার আনন্দের কারণটা কি, এটা ঠিক আমার কাছে ক্লিয়ার হলো না। তবুও তার মনে হয়েছিল ইউটিউবটা ভালো জায়গা নয়, কাজে ইউটিউব না করাই ভালো, ঠিক আছে? কিন্তু আমরা সেই সময় ভুলে না গেলেও, কারণ সবারই প্রায় মনে আছে এই টিনার ইউটিউবে আসার বা টিনার ব্লগিং শুরু হওয়ার প্রায় সঙ্গে সঙ্গে বা বলতে পারো আগের থেকেই এই দীপ্তর ভয়েস কিন্তু অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চ্যানেলে চ্যানেলে ঘুরেছিল। তখনও টিনা সেইভাবে তার ভিডিও শুরু করেনি বা দিতে চালু করেনি বলতে পারো। ওই দু একটা করে বলছিল যে কেন, কিভাবে, কি ঘটনা, কি হয়েছিল ওর সাথে, এরকম বলছিল। মানে চ্যানেল তৈরি করে যে আজকে যে পজিশনে আছে সেই অবস্থায় যে ও এসে পড়বে, এই ধরনের কোনো পরিকল্পনা ওর তখনও ছিল না, ঠিক আছে? জাস্ট ইউটিউবে লোকজনকে জানানো, এটাই তখন উদ্দেশ্য ছিল। তা ইউটিউবটা যদি এতই খারাপ জায়গা হয়, যেটা কিনা দীপ্তর কথা মতো, তাহলে সে কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চ্যানেলে চ্যানেলে তার ভয়েস ঘুরছিল? কেন, কিসের জন্য? এক নম্বর। দ্বিতীয় কথা, তার মুখেই শুনলাম তাদের পরিচয় নাকি দিন 45-এ, বেশি দিনের নয়, খুব কম দিনের একটা সম্পর্ক, মানে তার কথা মতো। এবং সেই কথাবার্তাটা শুধুমাত্র চ্যাটেই সীমাবদ্ধ ছিল, এবং সেই চ্যাটটা খুবই নর্মাল ওয়েতে ছিল, অর্থাৎ কথোপকথন হিসেবে ছিল। সেই চ্যাটটাকে এমন কোনো নোংরা আখ্যা দেওয়া যায় না যেটা কিনা তাদের দেওয়া হয়েছিল। তো সেটাও ওর কথা মতো খণ্ডন করেছে যে চ্যাটটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে করা হয়েছে। অর্থাৎ যে চ্যাটগুলো আমাদের সামনে এসছে সেগুলো নাকি দীপ্তর চ্যাট নয়, তার কথা থেকে কিন্তু এটা আমরা বুঝলাম। এটা কিন্তু তার কথার পরিপ্রেক্ষিতেই আমি বলছি, কারণ যেসব চ্যাট আমরা দেখেছি কিছু নোংরা নোংরা চ্যাট, তো সেই চ্যাটগুলো দীপ্তর কথা মতো বা স্বীকারোক্তি অনুযায়ী বোঝা গেল, যদিও সে পরিষ্কার করে বললো না, সেগুলো সে করেনি। এগুলো মানে কি বলবো, বিকৃত করে আমাদের সামনে আনা হয়েছে, মানে ইন্টেনশনালি আনা হয়েছে। তো কি আনবে? একমাত্র বেচু আনবে, আর তো কেউ আনতে পারবে না। কারণ মোবাইল বলো, মোবাইল নাম্বার বলো, সিম বলো, সবটাই তো টিনার, সব কিছুই তো বেচুর কাছে ছিল, অন্য কারোর কাছে তো ছিল না। এবং তার প্রমাণস্বরূপ দীপ্ত এটাও বললো যে টিনা চলে আসার, অর্থাৎ 17ই আগস্টের পরেও সেপ্টেম্বর মাসেও নাকি ওই নাম্বার থেকে তাকে অনেক রকম মেসেজ করা হয়েছে। তাহলে ফোন বা সিম কোনোটাই তো টিনার কাছে ছিল না, তাহলে ওই মেসেজগুলো কে পাঠিয়েছে? এটা তো একটা কথা। আর দীপ্তর কাছে রয়েছে, কাজে এই ব্যাপারে বেচু কি বলবে? বেচু তো কিছু বলবে না, কারণ বেচু এমন ভাব করবে যেন সে কিছু জানেই না, সে কিছু শোনেইনি, সে কিছু বোঝেই না। আর একটা কথা দীপ্ত খুব ভালো বলেছে, সেটা হচ্ছে যে ইন্ডিয়ান বা ভারতীয় আইন অনুযায়ী স্বামী স্ত্রীর মধ্যে কেউ একজন যদি
পরকীয়া রক্ত থাকে এবং তার এগেনস্টে প্রুফ থাকে, তাহলে অপরপক্ষ, স্বামী বা স্ত্রীর মধ্যে যে কোনো অপরপক্ষ সেই গ্রাউন্ডে ডিভোর্স ইজিলি পেয়ে যেতে পারে। এটা আমরা সবাই জানি। তো সেই ক্ষেত্রে বেচুর নাকি এটা সবসময় সম্ভব ছিল, কারণ তার কাছেই তো সেসব চ্যাট আছে না, যেগুলো পরকীয়ারত চ্যাট, নোংরা চ্যাট। তো সেই চ্যাটগুলো দেখিয়ে তো বেচু ইজিলি ডিভোর্স নিয়ে নিতে পারতো। তার তো কোনো শর্ত আরোপ, অমুক আরোপ, হাতে পায়ে ধরা এগুলো করতে হতো না। কিন্তু বেচু সেই রাস্তায় না গিয়ে কেন ফার্স্ট রাস্তা চুজ না করে কেন সেকেন্ড রাস্তাটা চুজ করলো, অর্থাৎ রিকোয়েস্টের পথে গেল। এটা যেমন দীপ্তর কাছে ক্লিয়ার নয় কি নয় আছে আমি জানি না, আমাদের কাছে ক্লিয়ার নয়। কারণ বেচু অলওয়েজ বলেছে তার কাছে সমস্ত চ্যাট প্রুফ আছে, যেগুলো ওয়াইটিতে দিলে আমরা চিচি করবো। তা আমরা তো অলরেডি, বা আমাদের মতো অনেকেই করেছে, কিন্তু আদালতে দিলে বেচু ইজিলি ডিভোর্স পেয়ে যাবে, যেটা কিনা ডিভোর্স এখনও বেচু পাচ্ছে না। তাহলে যেগুলো রয়েছে সেগুলো কি কোনো কাজের নয়? মানে আদালতে দিয়ে কি কোনো কাজ উদ্ধার হচ্ছে না বা হবে না, নাকি পুরোটাই শুধু ইউটিউবের দর্শকদের জন্যই তৈরি হয়েছিল, ভিউজ ইনকাম করার জন্য? বুঝতে পারছি অনেক ঘাপলা আছে কথাবার্তাগুলোর মধ্যে। অর্থাৎ দীপ্ত যে কথাগুলো বলেছে, না সে পুরো সত্যি কথা বলেছে, না বেচু যা বলেছে সব সত্যি কথা বলেছে। এরা কিন্তু সবাই অনেক কিছু লুকিয়ে লুকিয়ে গেছে। মানে বলতে চাইছি, যতটুকু নিজেদের ফরে রাখা যাবে ততটুকু কথাই সামনে এনেছে, বাদ বাকি যে কথাগুলো নিজেদের ফরে নয় সেই কথাগুলো চেপে গেছে। আর বেচু তো বেচুর স্ট্যান্ডার্ডই আলাদা, মানে হাই লেভেলে, ঠিক আছে? দর্শকদের সামনে ভালো সাজবার জন্য, বেশি করে ইনকাম করার জন্য বেচু সেই লেভেলে উঠে গেছে। টিনার পাশে আজকে যারা বড় বড় মাথারা আছে, তো তারা আজকে যেভাবে টিনাকে গার্ড করে রেখেছে, তারা ডে ওয়ান থেকে কোথায় ছিল? তারা প্রথম থেকে টিনার পাশে ছিল না, এটা দীপ্ত আক্ষেপ করে বলছে। আচ্ছা, ডে ওয়ান থেকে টিনার পাশে কারা থাকবে কারা থাকবে না সেটা তো টিনা ঠিক করেনি, সেটা তারা ঠিক করেছে যারা টিনাকে পরবর্তী ক্ষেত্রে সাপোর্ট করবে বলে ভেবেছে, ঠিক আছে? প্রথম দিন থেকে কেউই কাউকে চট করে সাপোর্ট করতে পারে না, ভালো মন্দ না বুঝে কী করে সাপোর্ট করবে। পুরো পরিস্থিতিটা বিবেচনা করা হয়েছে, দেন বা আমরা বা যারা টিনাকে সাপোর্ট করি তারা ঠিক করেছি যে কাকে সাপোর্ট করা ঠিক হবে। তখন আমাদের সাপোর্টিং সিস্টেমটাকে আমরা ঠিক করেছি বা সাপোর্টের হাত বাড়িয়ে দিয়েছি বলা যেতে পারে, ঠিক আছে? কাজে এটা যদি হঠকারী ডিসিশন হতো তাহলে ডে ওয়ান থেকে করা হতো। এটা যেহেতু মন থেকে বা মনের গভীর থেকে এসছে, সেই জন্য এখানে হঠকারী সিদ্ধান্ত মিশে নেই। এর মধ্যে যে সিদ্ধান্তটা রয়েছে বা হয়েছে সেটা টোটালি বুদ্ধি বিবেচনা দিয়ে সেটেল করা হয়েছে, যেটা কিনা দীপ্তর মাথায় ঠিক ঢুকবে না। কারণ দীপ্তর কথাগুলো আমার শুনে এটাই মনে হয়েছে টোটালি মেস, অর্থাৎ কথার মধ্যে কোনো বাঁধন নেই। হ্যাঁ, অনেক কথা বলেছে, তার মধ্যে কয়েকটা কথা সঠিক বলে বেরিয়ে গেছে, যেটা কিনা আমাদের খুঁজে নিতে হয়েছে। তার মধ্যে একটা বড় ইম্পর্টেন্ট কথাটাই হচ্ছে ওই চ্যাটের কথাটা, যেটার দ্বারা দীপ্ত পরিষ্কার প্রমাণ করে দিতে পেরেছে যে চ্যাটে নোংরামি যেটা দেখানো হয়েছে সেটা দীপ্তর দ্বারা হয়নি, সেটা টোটালি ফেকভাবে ভিতর থেকে তৈরি করা হয়েছে টিনাকে নোংরা প্রমাণ করার জন্য, ঠিক আছে? এবং এটা কোনো কাঁচা মাথা থেকে বেরোয়নি। মানে বোঝাই যাচ্ছে বন্ধুরা যে কেসটা কিন্তু যতটা আমরা বাইরে থেকে সোজা মনে করছি ততটাও সোজা নয়। তার জন্যই বেচু এখনও ফেঁসে রয়েছে, ডিভোর্স পাচ্ছে না বা ডিভোর্স কেড়েও নিতে পারছে না বলতে পারো। কারণ যে গ্রাউন্ডও দেখিয়েছিল সেই গ্রাউন্ডে তো ডিভোর্স এমনিই পেয়ে যায়, তাহলে কেন কে এত কাঠখড় পোড়াতে হচ্ছে? জটিল অবস্থা, জটিল। তাই জন্য বেচু সব ছেড়ে এখন এচুর খোঁজে লেগেছে। যাই হোক, সেটা কথা না। অন্যের পরকীয়া কাজে লাগেনি, নিজের পরকীয়াকে কাজে লাগাতে চেষ্টা করছে, যে আমি অন্যকে যখন পারলাম না আমি নিজে করি, তো আমাকে দেখে কেউ বিরক্ত হয়ে তো আমাকে ডিভোর্স সে দিয়ে দিক, অন্তত সেই চেষ্টা করছে, যেখানে কিনা বেচুর শর্ত সেভাবে কাজ করবে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে টিনার এখন ডিভোর্স প্রয়োজন নেই, ঠিক আছে? টিনার এখন ডিভোর্স প্রয়োজন নেই, কারণ টিনার এখন চিন্তা ভাবনা করার বিশেষ প্রয়োজন। যাকেই ও কাছের লোক ভেবেছে সেই ওর মাথায় উঠে নাচতে চেয়েছে। আমার অবাক লাগলো আজকে দীপ্ত ভিডিওটা দেখে, এবং তার সঙ্গে সঙ্গে টিনার পরিস্থিতিটা চিন্তা করে, যে যারাই টিনার কাছে আসতে চায় তারাই টিনাকে চালাতে চায়, অর্থাৎ চালনা করতে চায়। এটা কেন? কারণ মাথায় ওঠার মানে শখটা কেন? আমি কাউকে সাপোর্ট করছি মানে সে আমার কথায় চলবে, সে আমি যখন তাকে উঠতে বসবো সে উঠবে, আমি যখন তাকে বসতে বসবো তখন বসবে। হ্যাঁ, উল্টো দিক দিয়েও বলতে পারে আমিও তো তার কথায় উঠবো, আমিও তো তার কথায় বসবো। আরে ভাই, এখানে কেউ দাসত্ব করতে আসেনি, সবাই সবার মতো স্বাধীন। একটা মানে ম্যারিড লাইফেও কেউ পরাধীন থাকে না। কেউ যদি পরাধীন থাকে বা পরাধীন অবস্থায় তাকে দেখা যায়, তাহলে সে নিজের ইচ্ছায় থাকে, জোর করে কাউকে রাখা যায় না। যাই হোক, এটা যার যার চিন্তাভাবনা, এটা যার যার দৃষ্টিভঙ্গি। ভাই দীপ্তকে তো শুনেছিলাম যে এর আগেও বিয়ে হয়েছিল, মানে বউ টেকেনি। তাহলে নিজের বউ টেকেনি বলে অন্যের বউও টিকবে না, এটাই ও ধরে নিয়েছে নাকি? কারণ আজকে যাকে ও নিঃসহায়, সহায় সম্বলহীন, অসহায়, গৃহহীন এরকম আখ্যা দিতে চাইলো বা বললো, তো তার এই পরিস্থিতি বা অবস্থাটা হয়েছে কার জন্য? আমি বলছি না, সে বলছে তো আমি এটা করিনি, আমি সেটা করিনি, আমি বলছি না যে তাকে পুরোপুরি দোষী। কারণ অপরদিকে যে বেচু বসে রয়েছে সে আরও ডবল দোষী। মানে বলে না, আমি চোরকে কি দেখবো, অপরদিকে তো ডাকাত বসে রয়েছে, এরকম একটা ব্যাপার। টিনার কপালটাই খারাপ, মানে ওর ভাগ্যে না ভগবান জুটছে না সাধু জুটছে, সবই চোর ডাকাত জুটছে, এরকম একটা ব্যাপার। যাই হোক, আমি কাকে কি বললাম কি করলাম আমি বলতে পারবো না। চোর ডাকাতটা কেউ চুরি করেছে বলে বলিনি, আমি বলতে চেয়েছি সে ভালো সাজতে চাইছে চোরের মতো, সেই সাজাটাকে বলেছি। ভালো সাজার তো কোনো রাস্তাই নেই।
কেউ যদি আমার নাম করে সংসার ত্যাগ করে, তো তারপর আমি তার নাম করে ওয়াইটিতে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দৌড়ে দৌড়ে ঘুরতে থাকছি এবং সেই মানে থিমটা বা কন্টেন্টটাকে নিয়ে কথা বলছি, বিশেষ করে তার পাস্ট লাইফ নিয়ে কথা বলছি, হাজব্যান্ড ওয়াইফের ভিতরের কথা নিয়ে গল্প করছি, ছড়িয়ে দিচ্ছি টোটাল ওয়াইটিতে, তাহলে আমার ক্যারেক্টার কী করে পরিষ্কার হয়? আমরা তো এরকম অনেক কল রেকর্ডিং শুনেছি যে বিয়ের পর বেচুর এবং টিনার অনেক গোপন গোপন কথা, যেগুলো কিনা এই দীপ্তর মুখ দিয়ে বেরিয়েছে। কেন? কিসের জন্য? এত বড় তার মানে কি বলবো অধিকার কোথা থেকে আসে যে আমি অপর একজন স্বামী স্ত্রীর ভিতরের কথা বাইরে বার করবো? সে তো আজকে যে কথাগুলো বললো ওয়াইটিতে এসে একটা 20 মিনিটের ভিডিও করে, সেই কথাগুলোই ওই প্রথম দিন বলতে পারতো, সেই দিন পরিষ্কার করে দিত যে আমি তো এর মধ্যে ছিলামই না, জাস্ট কথোপকথন। যদিও হোয়াটসঅ্যাপে চ্যাটের মাধ্যমে কথোপকথন জাস্ট হয় না, মানে এটা তো প্রাইভেসি একটা আদান প্রদান ঘটে। হোয়াটসঅ্যাপ নাম্বার তো সোশ্যাল মিডিয়ায় ঘুরে ফেরে না, এটা কেউ ইচ্ছা করলেই কাউকে দেয়। তো সেখানে টেস্টটা কিন্তু দুজনেরই ভালো ছিল না। অর্থাৎ না একজন ম্যারিড ওম্যান হিসেবে একজন অন্য পুরুষের সঙ্গে কথা বলা উচিত ছিল, আবার অপরদিকে ওই পুরুষটারও সেই মেয়েটা বিবাহিত জেনেও তার সঙ্গে কোনো চ্যাট করা উচিত ছিল না। আমি এটাকে সমর্থন করি না, কোনোদিনই করি না। কারণ আমি মনে করি আমি কারোর সাথে কথা বলবো এবং আমার অপোজিটে কোনো মহিলাই থাকবে, মানে বন্ধু হিসেবে, ঠিক আছে? কারণ মেয়েরা মেয়েদের সঙ্গেই বন্ধুত্ব করবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, ছেলেদের সঙ্গে কি বন্ধুত্ব হয় না? হয়, সে কলেজ লেভেলে হয়, স্কুল লেভেলে হয়, চাকরি ক্ষেত্রে হয়, বাড়িতে বসে হাউস ওয়াইফের হয় না। আমি এটা মনে করি। হাউস ওয়াইফদের বন্ধু আসবে কোথা থেকে? হ্যাঁ, আমার কলেজের ফ্রেন্ড হয়, সেখানে বন্ধু হয়, বান্ধবী হয়, হ্যাঁ, সেখানে কথা বলা যায়। হ্যাঁ, আমি অফিস কলিগ হয়, তার সঙ্গে কথা বলা যায়, নিশ্চয়ই যায়। কিন্তু আমি কোনোদিনই চাকরিই করিনি, আর কলেজ কবে ছেড়েছি, তারপর এখন সেই বন্ধুর সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলাটা মোটেও একটা স্বাভাবিক স্তরে হয় না। হ্যাঁ, কখন কথা বলা যায়? যদি আমি সেই বন্ধুর ফ্যামিলির সঙ্গেও ফ্যামিলিয়ার থাকি। অর্থাৎ আমরাও হাজব্যান্ড ওয়াইফ, আমার বন্ধুরও তার ওয়াইফ এবং তার সঙ্গে বেশ ভালো যোগাযোগ। আমরা ফোনে কথা বলছি, হোয়াটসঅ্যাপে খবর শেয়ার করছি, আমরা এর বাড়ি ঘুরতে যাচ্ছি, আমরা তার বাড়ি, ফ্যামিলি টু ফ্যামিলি কথা হয়। তাহলে সেটাকে একটা শোভনতার পরিচয় দেওয়া যায়, শোভনতার পরিচয় দেওয়া যায়। কিন্তু আমরা যদি এই পরিস্থিতিতে একে অপরের বিবাহিত অবস্থায় ভেতরের অন্তরঙ্গ কথাবার্তা শেয়ার করি, মানে আমার এই কষ্ট, আমার অমুক কষ্ট, তা আমার ওকে জানিয়েই বা কী হবে? আর অপরদিকে যে ছেলেটা শুনছে তার জেনেই বা কী হবে? আমার তো এটাই মনে হবে। কাজে এইখানে আমার বরাবরই আপত্তি ছিল, বরাবরই আপত্তি থাকবে। কিন্তু তারপরেই প্রশ্ন আসবে অনেকেরই, তাহলে টিনার পাশে আছেন কেন? কারণ মেয়েটা ভুল করেছিল। এই ভুলটা ও শুধরে নিয়েছে যবে থেকে, বা ভুলটা শুধরে নিতে চাইছে যবে থেকে, তবে থেকে আমি ওর সঙ্গে আছি। ঠিক আছে? হ্যাঁ, এরপরে ও ডিভোর্স পেয়ে যাক, তারপর ওর জীবনে একজন কাউকে, যে কাউকে, সে দীপ্ত হোক, অন্য কেউ হোক, আমার মাথা ব্যথা হওয়া উচিতই না। ওর জীবনে কে সঙ্গী হবে, সে কে সাথী হবে, সেটা ও ডিসাইড করবে। সেখানে আমরা কেউ আমাদের ছোট নাক বড় নাক গলিয়ে দেবো না, কখনো দেবো না। কিন্তু যেই মুহূর্তে দেখেছি বেচুর মতো হাজব্যান্ড ওর থাকার থেকে না থাকা ভালো, সেই মুহূর্তে আমরা বেচুর সঙ্গে টিনাকে না থাকাটাকেই সমর্থন করেছি। হ্যাঁ, অপরদিকে কখনোই মেনে নিইনি এই ডিভোর্স নেওয়া অবস্থায় ফোকলার মতো কেউ ওর লাইফে থাকুক, এটাও মেনে নিইনি। হ্যাঁ, খুব জটিল পরিস্থিতি, কিছু করার নেই। কিন্তু একটা মানুষ ভুল করেছে মানে তাকে রাস্তায় ফেলে দেওয়া নয়, নিত্যদিন তার কাপড় চোপড় খুলে নেওয়া নয়, তাকে বাজারে বিক্রি করা নয়, তাকে তার ভুলটা বোঝানো, তার ক্ষতটা মেরামত করে তাকে সুস্থ করে তোলা এবং তার একটা সুস্থ মানসিকতা গড়ে তোলা এবং তাকে একটা সুস্থ পরিবেশ প্রদান করা, এটা ছিল আমাদের উদ্দেশ্য। এইরকম ফোকলার মতো ক্যারেক্টার আমাদের কখনোই সাপোর্ট হতে পারে না। অন্তত আমার তো সাপোর্ট কোনোদিনও পাবে না, কোনোদিনও পাবে না। যে ছেলেটা জানে যে মেয়েটা একজনের স্ত্রী, একজনের একটা বাচ্চার মা আছে, তার সাথে কেন আমি চ্যাটিং করবো? সে খারাপ হোক ভালো হোক সেটা প্রশ্নই না। কেন করব? আমি আর বউ না থাকুক, আমি ডিভোর্সি, আমি অন্য কোনো ডিভোর্সি মেয়ে দেখবো, অথবা কোনো আমার আনম্যারিড মেয়ের সাথে আমি কথা বলবো, যদি আমি তার সাথে বন্ধুত্ব করতে চাই আর সেই লেভেল বন্ধুত্ব বাড়াতে চাই। এইটুকু চয়েস, এইটুকু টেস্ট তো থাকা উচিত। তো এই জায়গায় ফোকলা হচ্ছে আমার একটা অপছন্দের ক্যারেক্টার, ঠিক আছে? এবং টিনার সঙ্গে আমার এই মুহূর্তে কাউকেই আমি সেভাবে দেখছি না, ভাবছি না, ভাবতেও চাইছি না। আমি শুধু টিনার কর্মজীবনটাকে দেখতে চাই এবং ওর সুস্থ জীবনে সুস্থভাবে বাঁচুক এবং ওর এই লিগাল যে একটা পরিস্থিতি সেখান থেকেও বের হয়ে আসুক এবং তারপর ওর মতো লাইফ লিড করুক, কিন্তু আর যেন না ঠকুক, এটা হচ্ছে আমার উদ্দেশ্য, ঠিক আছে? তো ফোকলার কথা বলছিলাম, সেখানেই আবার ফেরত আসি। এটা তো ওই একটা চ্যাটিংয়ের থেকে এতগুলো কথা হয়ে গেল। এইবার যেটা, কথাটা না বললেই নয়, ফোকলার টিনা বাড়ি থেকে বেরিয়ে আসার পর ফোকলা নাকি তাকে কোন বন্ধুর বাড়িতে আশ্রয় দিয়েছিল, আজকে শুনতে পেলাম, ঠিক আছে? এবং সেও তার বাড়ি থেকে বিতাড়িত ছিল এবং সেও বন্ধুর বাড়িতেই ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, এই কথাটাও শুনলাম, যদিও টিনার মুখ থেকে শুনিনি। এবং সেই সময় নাকি ফোকলার হাতে কোনোই টাকা থাকতো না, সব টাকাই নাকি সে তার কিছুমাত্র রেখে ম্যাক্সিমাম টাকাটা তার বাবার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিত, অর্থাৎ তার কাছে সেরকম টাকা পয়সা থাকতো না। সেই মতো অবস্থায় টিনার নাকি সে 1 লাখ টাকার দরকার হয়েছিল, যেটা কিনা ফোকলার কাছেও চেয়েছিল। এবার ফোকলা দিয়েছিল কি দেয়নি সেটা কিন্তু ফোকলা পরিষ্কার করে জানায়নি, কিন্তু বলেছে তার কাছে আছে। মানে টিনার প্রয়োজনে 1 লাখ টাকা টিনার লাগবে, টিনা নাকি সেটা ফোকলাকে বলেছিল। যাই হোক, এইরকম অবস্থায় আমার একটাই কথার বলা থাকতে পারে যে আমি কারোর নামে বলতেই পারি। এবার টিনা যতক্ষণ না বলছে হ্যাঁ আমি এটা করেছিলাম,
তো সেই কথার উপর আমরা কখনো বিশ্বাস করবো না। আর যদিও আমার মনে হয় টিনা এটা করে থাকে, তো অবভিয়াসলি যদি নিয়েও থাকে, তো আমার মনে হয় ও সেই টাকা ফেরতও দিয়ে দিয়েছে, অথবা ফেরত দিয়ে দেবে। যাই হোক, একটা কিছু করবে, ধার হিসেবেই নেবে, এমন নয় অধিকার নিয়ে সেই টাকাটা অধিকারের মানে ফোকলার টাকায় ওর অধিকার মনে করবে, আমার মনে হয় না। কারণ টিনাহার নিজের টাকারই অধিকার ঠিকমতো বোঝে না, সেখানে অন্যের কাছে টাকা চাইবে, অন্যের কাছে হাত পাতবে, বা অন্যের টাকাকে নিজের টাকা মনে করবে, এটা একটু আমার সন্দেহ আছে, ঠিক আছে? কারণ এত বড় একটা এলিগেশন ফোকলা আজকে টিনার উপর লাগালো 1 লাখ টাকার, যেটা কিনা আমরা দর্শকরা, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও তো দর্শক, তো সেটা আমরা শুনলাম, দেখলাম। একটা সময় বিচিও লাগিয়েছিল 5 লাখ টাকার এলিগেশন, না? সেই রকম গয়না চুরির এলিগেশন, কত রকম এলিগেশন মৌখিক লেগে যাচ্ছে, অথচ টিনার বলছি সেরমভাবে টিনার কিছু বলার প্রয়োজন হয়নি, কারণ বেচুর কথা বলা না বলা সমান। কারণ যে গয়না চুরির কথা বলেছিল সেটা তো টিনার নিজেরই স্ত্রীধন। আর টাকার ব্যাপারটা তো আমরা জানি যে ওই একটা পোস্ট অফিসের টাকা, যেটা কিনা টিনার সাইন লাগবে, যেটা কিনা ওর ছেলের টাকা, ওটা না বেচুর টাকা না টিনার টাকা, ওটা ছেলের নামে রাখা ছিল, সেই জন্য ওই ব্যাপার দুটো ক্লিয়ার। কিন্তু এই যে 1 লাখ টাকার কথাটা উঠলো, সেটা আশা করি টিনা পরবর্তী ক্ষেত্রে ক্লিয়ার করবে, ঠিক আছে? কারণ তার তখন প্রয়োজন হয়েছিল কারোর কাছ থেকে ধার হিসেবে, সে হয়তো বা চেয়েছিল, তারপর সেই ধারটা মিটিয়েছে বা সে ধার আদৌ দিয়েছে কিনা, সেটা তো একটা বিগ কোয়েশ্চেন, তাই না? সেটা নিশ্চয়ই একটা না একটা সময় টোটালি ক্লিয়ার হবে। এবং ফোকলা যে টিনাকে অনেকভাবে সাহায্য করেছে, সেটাও টিনার বক্তব্য হিসেবে জানতে চেয়েছে, এবং অনেক কিছুই টিনাকে বলতে বলেছে, এবং সেটা শুনে নাকি ফোকলা কোনো কিছুই এগেনস্টে বলবে না বা হজম করে যাবে, এরকম একটা কনফার্মেশন দিল। কিন্তু আমার মনে হয় না ওর এইসব কথা কিছু আমাদের কান দেওয়ার প্রয়োজন আছে, কারণ ও আদৌ কোনো কথা পরিষ্কারভাবে বলে না। আমার তো মনে হয় অত রাতে ভিডিও করছে, তো মানে মনে যা আসছে বলে দিচ্ছে, মানে মনের দুঃখে মনে যাওয়ার মতো মনের দুঃখে ভিডিও করেছি, এরকম একটা ব্যাপার হয়েছে ওর মধ্যে। কোনো কারণে মনে খুব আঁতে ঘা লেগেছে, হতে পারে, তাই সেইখান থেকে ভেতরের কথাগুলো বিস্ফারিত হচ্ছে। তো এখানে আমি কোথাও যেন বেচুর ছায়া দেখতে পাচ্ছি ফোকলার মধ্যে, যে আমাকে ইউজ করে আমাকেই ছুঁড়ে ফেলে দিচ্ছে। এটা কেমন কথা হচ্ছে? এটা যেন কোথাও না কোথাও বেচুর মানে মিল, অর্থাৎ ফোকলার একটা বডি ল্যাঙ্গুয়েজ ছিল, আমার মনে হচ্ছে। সেই জন্যই আমি মানে মনে করছি এই ছেলেটা আর যাই হোক অতটাও সোজা সাদা সিধে সহজ সরল নয়। ও দেখছে যে এইভাবে একটু একটু বললে অপর দিকে রিয়াকশনটা কী আসে, অর্থাৎ কন্ট্রোভার্সি কোন লেভেলে হয়। ও কিন্তু এখন খেলছে, ঠিক আছে? আগেও খেলেছে, যখন টিনা চলে এসেছিল সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চ্যানেলে গিয়ে খেলেছে, লাইভে গিয়ে কথা বলেছে। তাহলে এগুলো কেউ ইউটিউব অপছন্দ করলে করে না তো? তখন বসে বসে ধুনো দিয়েছে এবং জোরদার কন্ট্রোভার্সি হয়েছে। আজকে যখন আবার সেই পুরোনো লেভেলে কন্ট্রোভার্সি হচ্ছে, তোমরা দেখো এই ফোকলা কিন্তু আবার ফিরে এসেছে, এবং সে তার মতো, বা বলতে পারো আবার একটু বেশি করে নিজেকে নেগেটিভ ক্যারেক্টার হিসেবে প্লেস করে আবার কন্ট্রোভার্সিতে তোমার ধুনো দিচ্ছে। অর্থাৎ ও চাইছে আবার কন্ট্রোভার্সিটা করতে, যাতে আবার জোর তার কন্ট্রোভার্সি হতে পারে। কেন, কিসের জন্য, এর পেছনে কারণ কি? মনের মধ্যে অনেক রকম প্রশ্ন জাগছে, কিন্তু ক্লিয়ার হচ্ছে না। যাই হোক, আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে তোমার যেটা বললো টিনার জন্য নিজের কেরিয়ার বিসর্জন দিয়েছে। কথাটার মানেটা কি? ফোকলার বয়স আর টিনার বয়স অনেকটা কিন্তু বড়, মানে বেচুর থেকে ছোট কিন্তু বড়। মানে ও চাকরি করতো, অলরেডি শুনেছি নাকি 2টো বউ চলে গেছে, না একটা বউ চলে গেছে, এরকম কিছু একটা ব্যাপার। টোটালি ডিভোর্সই তো বটেই। তো ডিভোর্সই বা বউ ছেড়ে চলে গেছে, তাহলে একটা ছেলের যখন বিয়ে হয় তার মোটামুটি একটা বয়স তো হয়, তার মানে এই বয়সে বড়। তাহলে এর কেরিয়ার কী লেভেলে ছিল যে আজকে টিনার জন্য নিজের কেরিয়ারও বিসর্জন দিয়ে বসে রয়েছে? মানে সে আর নিজের চাকরিতে ফেরত যেতে পারেনি, বা নিজের জন্য কোনো কাজকর্ম জোটাতে পারেনি। মানে তার কথায় তো এগুলোই উঠে আসছে যে আমি যার জন্য করলাম, মানে আমি যার জন্য চুরি করি সেই বলে চোর, এরকম একটা অভিযোগ কোথাও না কোথাও তার মনের মুখের কথা হয়ে আমাদের সামনে উঠে আসছে, আমার মনে হচ্ছে। কারণ আজকে যেটা সামান্যতম কথা দিয়ে শুরু হলো, নেক্সট ভিডিওতে সেটা কোনো বিস্ফোরণ নিয়ে আসবে না কে বলতে পারে। তবে সব কিছুর মধ্যে এইটুকু তো বুঝলাম যে বেচুর চ্যাটটা আবার ক্লিয়ার করে দিয়ে গেল যে চ্যাটটা ও করেনি। মানে আবার এটাও একটা ছোটো করে বলে গেল, যদি চ্যাটটা তার ফোন নাম্বার শো করে, বা কোনো কল এমন কিছু তার ফোন নাম্বার যদি থাকে, বা কল লিস্ট হিসেবে তার ফোন থেকেই ফোন গেছে, এরকম কোনো প্রুফ যদি দেখাতে পারে, তবেই নাকি ফোকলা সেটা মেনে নেবে, দীপ্ত সেটা মেনে নেবে। নাহলে এমনি ফোন নিয়ে স্ক্রিনের মধ্যে সেট করে অনেক কিছু করে এরকমভাবে চ্যাট সাজিয়ে দিয়ে দেওয়াই যেতে পারে, শুনলাম। যাই হোক, এরকম কিছু অ্যাপ্লাই করিনি, কাজে এই সম্বন্ধে অভিজ্ঞতা আমার কম, করার চেষ্টাও করিনি। কারণ এইসব ফ্রড কেস করার আমার প্রয়োজন পড়ে না ভাই। সোজা লোক, সোজা পথে চলতে ভালোবাসি। ইউটিউবে পয়সা কামাবো, সোজা পথে কামাবো। লোক সাদা চোখে দেখবে, সাদাভাবে ভিউজ দেবে, সাদা টাকা রোজগার করবো না। লোকের চোখ বেঁকিয়ে, দৃষ্টি বেঁকিয়ে, সিন ঘুরিয়ে, মানে ওই কী বলবো, শীত কেটে রোজগার করে সেই টাকা দিয়ে উদরপূর্তি করার কোনো মানেই হয় না, ঠিক আছে? কাজেই এই জিনিসটাকে আমি প্রচণ্ড ঘৃণা করি, আমি পছন্দও করি না। কোনোদিন মিথ্যা কথাও বলিনি, মিথ্যা কথার আশ্রয়ও নিতে হয়নি। কাজে এই মিথ্যা কথা, ছলনা, চাতুরি, এই জিনিসটা আমি একদমই অপছন্দ করি। আরে সত্যি কথা বলবো, তাতে হয়তো আমায় একটু ভুগতে হবে, কিন্তু আমার আখেরে লাভটা ভালো হবে, ফলটা ভালো হবে। লোক আমায় সাময়িক অপছন্দ করবে, কিন্তু পরে বুঝতে পারবে না এ সত্যি কথা বলেছে, সত্য পথে চলে, সত্যকে সাপোর্ট করে, এবং এর মনে কোনো ছল চাতুরি নেই। অ্যাটলিস্ট এটা তো বুঝবে
কিন্তু আজকে আমি এটা বলছি, কাল আবার ওটা ঘুরিয়ে বলছি, না আমি ওটা ওই জন্য বলিনি, না আমি ওটা সেই জন্য বলিনি। এটা ঠিক না। তবে দীপ্ত আজকে যেটা করলো, এই ভিডিও মারফত একটা ভিডিও করলো রাত 2টো 2:30টার সময়, হ্যাঁ? আমি দেখলাম সেটা ভোর 4টের সময়। যাই হোক, যদিও আমি একটা কারণবশত জেগেছিলাম গতকাল, বিশেষ কারণে। তো হট করেই এলো, তো হট করেই আমার দেখতে হলো, কারণ এরা তো আজ দেখায় কাল ডিলিট করে দেয়। তো সেই কারণেই যখন দেয় তখনই দেখে নিয়েছি, এরকম একটা ব্যাপার। আ তো সেটা দেখে বুঝলাম নিজের ইমেজ ক্লিয়ার করতে এসছে এরা কি? তা এই ইমেজ ক্লিয়ার এখন জরুরি হয়ে পড়লো কেন? হয় নিজের ইমেজ ক্লিয়ার করতে এসছে, নয় টিনার হয়ে সাফাই গাইতে এসছে। কিন্তু যদি সাফাই গাইতেই হয়, টিনার ভালো চাইতো, তাহলে ডে 1 এ কেন চাইলো না? যখন এই দীপ্তকে জড়িয়ে টিনাকে নোংরা, নোংরা কথা বলা হয়েছিল। কেন সে তখন নিজে পরিষ্কার করলো না যে চ্যাটের কথা বলা হচ্ছে সেই চ্যাটগুলো আমার নয়? আ যে সম্পর্কের কথা বলা হচ্ছে সেই সম্পর্কটা আসলে তৈরিই হয়নি। যে নোংরা রিলেশন এ আমাদের জড়ানো হচ্ছে সেই রিলেশনটা আসলে বিল্ডই করেনি। আমি কোনোদিন একে চাক্ষুষ সামনে দেখিইনি। আমাদের কোনোদিন ভিডিও কলই হয়নি। কত ভিডিও কলের কথা, কত নোংরা ছবি, হেন-তেন ভিডিও কল রেকর্ডিং আছে, যেগুলো নাকি সোশ্যালি পাবলিক হয়ে গেলে বেচুর কথাই শুনেছিলাম। টিনার মানে বাঁচারই পথ থাকবে না। কত কল রেকর্ডিং শুনেছিলাম। তাহলে এগুলো যখন আদতেই হয়নি, তখন তো এগুলো নিশ্চয়ই দীপ্ত শুনেছিল। তাহলে কেন সে তখন ক্লিয়ার করতে আসেনি? আজকে কেন? আমি প্রথমে বলছি, প্রথমেও আমি একে বিশ্বাস করতাম না, আজও করি না। তো আজকে ভিডিও শেষে একটা কথা বলব, এই ছেলেটা মোটেও সুবিধার নয়। বেচু তো খতরনাকই। দেখা যাক এ বেচুর থেকেও খতরনাক কিনা। কারণ অনেকে থাকে এরকম চুপচাপ ভালো মানুষই মুখ করে, যারা কিনা নিজের পরিচয় পরে ভালোভাবে জানাবে। অর্থাৎ ওই একটু, একটু করে বাঁশ দিচ্ছে। এবার পুরো বাঁশটা যখন দেবে, মানে বেচুর হাত থেকে তো টিনা বেঁচে গেছে। এর হাত থেকে টিনা বাঁচে কিনা সেটাই হলো বড় কথা। মানে কোন লেভেলে গিয়ে এই বাঁশটা দেবে সেটা কিন্তু দেখার। আজকে 1,00,000 টাকার কথা উঠলো। গাড়ি, প্রিয় গাড়ি বেচতে, বেচতে বেচিনি, এরকম একটা কথা উঠলো। ভবিষ্যতে আর কি, কি কথা উঠবে বলে ভাবছো? তোমরা কিছু ভাবছো? কমেন্টস বক্সে বলো। এত সোজা ছেলে নয়, আবার বলে গেলাম। যাই হোক, ভিডিওটা এখানে রাখছি। খুব তাড়াতাড়িতে ভিডিওটা করলাম। কিছু করার নেই, করতে হবে, কারণ কনটেন্ট। এটা একটা ইম্পোর্টেন্ট কনটেন্ট ছিল। এত ব্যস্ততার মধ্যেও ভিডিওটা না করলে নয়। তাহলে এখনকার জন্য এইটুকু। নেক্সট ভিডিওতে যদি আসতে পারি আজকে আসবো, নাহলে সামনের দিন। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। টাটা, বাই।